পূর্ব বর্ধমানের রাজনীতিতে তীব্র আলোড়ন। গ্রেফতার তৃণমূল নেত্রী তথা বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ততা এবং রায়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরও 13 জন। পূর্ব বর্ধমান জেলার রাজনীতিতে নেমে এসেছে প্রবল আলোড়ন। পুরনো একটি মারপিটের মামলায় আদালত মোট 19 জনকে দোষী সাব্যস্ত করে, যার মধ্যে 13 জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে সোমবার। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন এবং বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাকলি গুপ্ততা, বর্ধমান 1 নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য এবং রায়ান 1 নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ সহ আরও অনেকে। এই মামলা শুরু হয় 2017 সালে, যখন পূর্ব বর্ধমানের বর্ধমান 2 ব্লকের বাসিন্দা সন্ধ্যা পাল অভিযোগ করেন যে তার স্বামী দেবু পালকে পাড়াতে বসে থাকার সময় একদল মানুষ হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করেন। তার চোখে আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছিল। এই ঘটনার ভিত্তিতে 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং মামলাটি আদালতে ওঠে। অভিযুক্তরা জামিনে মুক্তি পান এবং সেই থেকেই ট্রায়াল চলছিল। হঠাৎ করেই 24 ও 25 মার্চ আদালত 13 জনকে দোষী সাব্যস্ত করে এবং 2 জনকে বেকসুর খালাস ঘোষণা করেন। আদালতের নির্দেশে এই 13 জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার বর্ধমান আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। এই মামলার সরকারি পক্ষের আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় জানান, 2017 সালের একটি মারামারির কেস ছিল। সেই কেসে 15 জনের মধ্যে 13 জনকে কাস্টাডি দিয়েছে আদালত। 326 নম্বর ও 307 নম্বর দুটি ধারা দেওয়া হয়েছে, আরও আছে, তবে এই দুটো মেন সেকশন। এই গ্রেফতারের ঘটনা পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটা কোন কেসের ঘটনায় হয়েছে? এটা পলিটিক্যাল একটা মামলা, যেটা মিউচুয়াল কেস ছিল। সেটা মিউচুয়াল দুপক্ষের মধ্যে হচ্ছিল। সেটা আমরা নির্দোষ, আমরা কিছু জানি না। কত সালে মামলা? 2017 সালে। কোন জায়গায়? আমাদের গাড়ি দাসপাড়া। কাদের সঙ্গে হয়েছিল এটা? দাসপাড়া জানি না কাদের সঙ্গে, আমরা ছিলামই না। জামালদা কি বলবে? এটা মিউচুয়াল মামলা। মিউচুয়াল মামলা ব্যাপার ছিল, মিউচুয়াল হয়েছিল। ঘটনাটা 1/9/17 সালে একটা মারপিটে, গ্রুপ রাজনীতির মারপিটে একটা ঘটনা। 17 সালে সেই পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়েছিল। সেই মামলায় বিচারক ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট আজকে 15 জন আসামির মধ্যে 13 জনকে কাস্টডি দিয়েছে। 15 জনের মধ্যে বাকি 2 জনকে খালাস দিয়েছে। আচ্ছা, তাদের মধ্যে কে কে আছে? ভীম সিং আর সজলের ভালো নাম হচ্ছে দেবরাজ সিং। কিন্তু দুজনকে বিকল্প খালাস দিতে হবে। আর যাদেরকে 13 জনের মধ্যে উল্লেখ কাকলি তাগুপ্ত আছে? হ্যাঁ আছে। আর মানস ভট্টাচার্য আছে। আর কে? ওই 15 জনের মধ্যে ওই 2 জন বাদ দিয়ে বাকি 13 জন সবাই আছে। 13 জন কাকলি তাগুপ্ত, মানস ভট্টাচার্য, কার্তিক বাগের বাবা, কার্তিক বাগের ভাই, আর আতিকুর রহমান, জামাল। এদেরকে দোষী সাব্যস্ত করলেন? উনি কাস্টডি নেওয়া মানে অবশ্যই দোষী চিন্তা করেছেন। রায় এটা 326, 307 মানে অ্যাটেম্প টু মার্ডারের 326 আর 307 মেন, মানে আরও সেকশন আছে, তার মধ্যে এই দুটো হচ্ছে মেন সেকশন। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি মনে আছে? কি অভিযোগ করেছিলেন? ঘটনাটা আমি যেটুকু জানি আর কি, মানে একজন পুকুরে পড়ে যেয়ে আঘাত লেগেছিল চোখে, কিন্তু সেইটাকে কাগজ কলমে বলা হয়েছিল তাকে মেরে চোখ নষ্ট করে দেওয়া, এই অভিযোগ ছিল। হসপিটালাইজ হয়েছে। কোন থানার কেস ছিল এটা? বর্ধমান থানা। এটা কার নেতৃত্বে হয়তো উল্লেখ ছিল? সেটা এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট কোন নাম কি বিচারকের? অরবিন্দ মিশ্র। এই 13 জনকেই আজকে দোষী সাব্যস্ত করেছেন। 13 জনকে উনি কাস্টডি নিয়েছেন। আর কাস্টডি নেওয়ার অর্থ মানে উনি গিল্টি ভাবছেন বলেই তো নিয়েছেন। এবারে প্রোনাউন্সমেন্ট এবারে
কাল করতে পারে, সেটা এখনো ডেট দেননি। এখনো বলেননি যে কবে? না, সেটা বলেনি। মানে কোনো কপি কি এখনো পর্যন্ত দেন? না না, কপি আমরা এখনো পাইনি, জাস্ট এই শুনানি শেষ হয়েছে? হ্যাঁ। কি জিজ্ঞেস করলেন কি বিচারক? বিচারক আজকে কিছু জিজ্ঞেস করেননি, শুধু ওই 13 জনকে কাস্টডি নিয়েছেন আর 2 জনকে খালাস দিয়েছেন। সেই দুদিন আর কি ছিলেন নাকি? হ্যাঁ, সেই 2 জন। বাকিদের কাস্টডি নেওয়া মানে দুজনকে যদি খালাস দিয়ে দেন বিপক্ষে, হ্যাঁ। তাহলে সেই দোষী সাব্যস্তই হচ্ছে। হ্যাঁ, তা অবশ্যই দোষী ভেবেছেন বলেই উনি কাস্টডি দিয়েছেন। এই যে মামলাটা চলছে, এতে সর্বোচ্চ কতটা সাজা হতে পারে? এই ধারাগুলো আপনি বললে এটাকে সর্বোচ্চ আর সর্বনিম্ন কি সাজা হতে পারে? সর্বনিম্ন বিচারকের হাত। এইটা এই মুহূর্তে বলা যাবে না, এই কারণে এখানে অনেকগুলো সেকশন আছে। কোন সেকশনে উনি গিল্ট ফাইন করবেন সেটা এখনই বলা যাবে না, আর সেইটা উনি এখনও ঘোষণা করেননি যে আমি এই সেকশনে তোমাদেরকে কাস্টডি নিলাম। সেটা উনি বলেননি। যদি ওনার রায়ে সেটা থাকে বা কাল যদি আগামীকাল বলেন, তখন আমরা বলতে পারবো সর্বোচ্চ বা সর্বনিম্ন সাজা কত। তার আগে আমাদের পক্ষে বলা। আপনি কি অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলেন? হ্যাঁ, আমি অভিযুক্ত পক্ষের অবশ্যই একজন। আমরা 3 জন অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলাম, তার মধ্যে আমি একজন। আমরা নিশ্চিত এই মামলায় আপার কোর্টে আমরা খালাস পাবো। আমরা মনে করি এটা জাস্টিস হয়নি, ইনজাস্টিস হয়েছে। আমরা আপার কোর্টে এটা খালাস পাবো। মানে হাইকোর্টে আবেদন করবেন? কালকের রায় শোনার পর আমরা। ঠিক আছে, আপনার নাম? বিশ্বজিৎ দাস। ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখুন, আজকে ঘোষণা বলতে আজকে সাব্যস্ত করেছেন। ঘটনাটা ছিল ইংরেজি 5/9/17 তারিখে একজন সন্ধ্যা পাল বলে একজন একটা কমপ্লেন করে যে ওনার স্বামী দেবু পাল ওই সময় ওই পাড়ার ওখানে বসেছিল। সেই সময় বেশ কিছু লোকজন এসে ওনার স্বামীকে প্রচণ্ডভাবে মারধর করে এবং ওনার স্বামীর চোখে গুরুতর জখম হয় এবং এই হিসেবে 15 জনের নাম করেছিল এবং বলেছিল আরও অনেকজন আছে যাদের আমরা চিনিও না জানিও না। এই কমপ্লেনটা লজ হয়েছিল পরের দিন 6/9/17 এবং তার বেসিসে কেস স্টার্ট হয় এবং পরবর্তীকালে প্রত্যেকে জামিন পায়। জামিন পাওয়ার পরে ট্রায়াল চলছিল। সবথেকে আশ্চর্যের বিষয় যে এখানে এই সন্ধ্যা পালি বলুন, এই দেবু পালি বলুন, তারা এসে তার সাক্ষীতে বলেছে যে দেখুন ওইটা রাত ছিল, অন্ধকার ছিল, ওই সময় অনেক লোকজন ছিল, মানে কারা আমাকে মেরেছে আমি ঠিক দেখিনি বা বলতে পারবো না। মানে যতজন সাক্ষী দিয়েছে তারা কেউই বলতে পারেনি যে ওই দিন এই ঘটনার সময় কারা ছিল এবং কারা ওই দেবুপালকে মারধর করেছিল। ফলে আমাদের আইনের ভাষায় মানে আমরা যেটা বলি প্র্যাকটিক্যালি এটা নো এভিডেন্স, অর্থাৎ কোনো এভিডেন্সই কোর্টের সামনে ডাইরেক্টলি এলো না যেখান থেকে কেউ বলল যে এই যে 15 জন ট্রায়াল ফেস করছে তারা কেউ এই ঘটনার মধ্যে যুক্ত বা তারা কোনো অ্যাক্ট করেছে বা তারা মারধর করেছে বা তাদের দ্বারা উনি জখম হয়েছে। উল্লেখযোগ্য বলতে দেখুন আমাদের সবথেকে বড় হচ্ছে আমাদের যিনি বিডিএর চেয়ারম্যান আছেন, হ্যাঁ, কাকলিতা গুপ্ত, উনি আছেন, প্লাস আরও কিছু পার্টি মেম্বার আছেন। তারা ওই তো বললাম আরও কিছু পার্টিরই রয়েছে। পার্টির বলতে এখন একটা ওরা ডাইরেক্টলি কোনো পার্টির নাম করেনি, কিছু এসে বলেছিল, কিন্তু এই মুহূর্তে তারা হয়তো কিছু পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে। এখন সেটা এই মুহূর্তে তাদেরকে তো স্পেসিফিক্যালি বলা হয়নি, ফলে আমরা ওইভাবে বলতে পারছি না। কিন্তু বিষয়টা একটা পলিটিক্যাল ব্যাপার ছিল, সেই পলিটিক্যাল বিষয়ের ওপরে বেস করেই কেসটা হয়েছিল এবং কিছু লোককে পলিটিক্যালি ফলস ভিক্টিমাইজ করা হয়েছিল। বুঝতেই পারছেন, তা নাহলে এখানে বলছে প্রচুর লোক ছিল, কিন্তু সেই লোকগুলো কারা তারা বলতে পারেনি। ইভিন যাদের নাম এফআইআরে দিয়েছিল তাদেরকেও বলা হয়নি যে তারা কেউ এই ঘটনার সময় ছিল বা মেরেছিল। ভিকটিম নিজেও বলেনি যে আমাকে কে মেরেছে, বা ওনার ওয়াইফ যিনি এফআইআর করেছেন তিনিও বলতে পারেননি যে কে মেরেছে। ফলে যা হওয়ার তাই হয়েছে। এবং এই ঘটনায় যে একটা মানে বাইরে থেকে কোনো কেউ হয়তো এফআইআর নোট করে দিয়ে গিয়েছিল বলেছিল, এটা থেকেই প্রমাণ হয়
কারণ যে কমপ্লেন করেছে সে নিজে যখন কারোর নাম বলতে পারছে না, তাহলে একটা ঘটনা ঘটেছে সেই সময় থানায় এসে এফআইআর করেছে, প্রচুর লোকজন ছিল, না চাইলে এটা কেউ হয়তো এফআইআরের মধ্যে কারোর নাম ইনসার্ট করেছে। কারণ যতক্ষণ না ডাইরেক্ট এভিডেন্সে এটা আসবে যে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে না সত্যি এই ঘটনার সঙ্গে এই 15 জন জড়িত ছিল। না, আদালত এখনও ধারা বলেনি, কিন্তু এর মধ্যে মেন দুটো ধারা আছে, যেটা পুরনো আইপিসির 307 অ্যাটেম্প্ট টু মার্ডার আর গ্রিভিয়াস আর 326, এই দুটো ধারা আছে, যেটা খুব সিরিয়াস ধারা আর কি। এছাড়া বাকি তো মানে কমন ইন্টেনশনের গল্পটা আছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যে সেইটাই এখন যতক্ষণ না জাজমেন্টের কপি আমাদের দেয়নি, জাজমেন্টের কপি না পেলে কেন উনি এদেরকে দোষী সাব্যস্ত করলেন, কোন এভিডেন্সের বেসিসে, সেটা তো আমরা তখন বলতে পারবো। কিন্তু এই সাজা দেখুন, আমরা সাজা দিয়েছেন কোর্ট, আমাদেরকে মানতে হবে, উপায় নেই। কিন্তু আমরা মনে করি যে এই সাজা টিকবে না এবং আমরা অনারেবল কোর্টে এর মানে খুব কুইক রিলিফ পাবো। কিন্তু আপাতত তো এই লোকগুলো খুব সমস্যার মধ্যে রইল, কারণ না 13 জনকে দোষী সাব্যস্ত করেছে, 2 জনকে বেকসুর মুক্তি দিয়েছে, কাস্টডি নিয়ে কালকে, আগামীকাল ফার্স্ট ট্র্যাক সেকেন্ড। বিচারকের নাম হচ্ছে আমাদের অরবিন্দ মিশ্রা। অবশ্যই যাব, এটা তো অবশ্যই যাব, কারণ আমরা মনে করছি যে এই সাজাটা ঠিক টেনেবল ইন আই অফ দি ল নয়। এবার আমরা মনে করছি তা, এবার আমরা আপার কোর্টে গিয়ে এর বিচার চাইব, অবশ্যই বিচার চাইব। না ওইটাই তো আমরা এটা বলতে পারবো যদি আমরা কালকে আগামীকাল পাবো আমরা এই মানে জাজমেন্টের কপি, তখন আপনাদেরকে আমি ডিটেলসে বলতে পারবো যে কিসের বেসিস, যাদের ছাড়লো তাদেরকেই বা কেন ছাড়লো, আর যাদেরকে নিল তাদেরকে কি এভিডেন্সের মধ্যে হাকিম মনে করলেন যে না এদের সাজা হওয়া উচিত। মানে আমরা বুঝতে পারছি না, কিন্তু দেখা যাক, কিছু তো উনি বুঝেছেন যার ফলে উনি সাজা দিয়েছেন। তাহলে সেইটা ওনার এই যে মানে কেন উনি সাজা দিলেন, এটা আমাদেরকে জাজমেন্ট না পেলে আমি বলতে পারবো। আমি ছিলাম, পার্টি ছিলাম, আমি কমল দত্ত, আমি বর্ধমান করেই প্র্যাকটিস করি। না, আমি 2 জনের পক্ষে ছিলাম এবং সেই 2 জনকে কাস্টডি নেওয়া হবে। আমার যারা ছিল তারা হচ্ছে সঞ্জীব প্রসাদ আর শেখ মুক্তার। দেখুন, আমি ওনাদের পোস্টগুলো আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু মানে পলিটিক্যাল পার্টি সঙ্গে এনারা যুক্ত আছেন এটা আমরা জানি, হ্যাঁ, পদাধিকারীরা রয়েছে, কিন্তু কে কোন পোস্টে কে কোন পার্টির আমি এই মুহূর্তে আপনাদের ডিটেলসটা বলতে পারবো। রায় আজকে হয়নি, এই কেসটা আজকে কাস্টডিতে নেওয়া হয়েছে। 15 জন আসামি ছিল, তার মধ্যে 13 জনকে কাস্টডিতে নিয়েছে, 2 জনকে ছেড়ে দিয়েছে কোর্ট। আসামি কোন পক্ষ মানে কোন সমস্যায় এদের একটা মারপিটের কেস ছিল, তারিখটা বোধহয় 17 সালের মামলা। সেটা আমি বলতে পারবো, গোষ্ঠীদ্বন্দ্বকে আমি বলতে পারবো না। কালকে সাজা শোনাবে কোর্ট, সেটাই কোর্ট সেরকমই বলেছেন, কালকে সাজা শোনাবো। আজ কাস্টডি নিয়েছে, কালকে সাজা শোনাবে। হ্যাঁ, আমি সরকার পক্ষে আছি, আমি সরকারের পিপি, আমি এই কেসের পিপি। আমি সে থাকবে, ঠিক আছে, তাদের আইনে সেটা ঠিক না, সে যদি ওনার নাম থাকে উনি থাকতেই পারেন, সেটা তো কিছু করার নেই। বলুন, আমার নাম হরিদাস মুখোপাধ্যায়, আমি সরকারি আইনজীবী। অভিযোগটা করেছিল বোধহয় সন্ধ্যারানী পাল, কালকে প্রনাউন্স হোক জাজমেন্ট, আমি সব ডিটেলস কাল বলবো। হ্যাঁ, এখনও জাজমেন্ট তো পেন্ডিং হয়ে আছে না, এখনও তো শুধু ওনাদেরকে কাস্টডিতে নিয়েছে। জাজমেন্ট কি হচ্ছে না হচ্ছে সেটা তো এই কোর্টের ওপরে ডিপেন্ড করবে।
কোর্ট বলুক, তারপর আমি ডিটেলস আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, নমস্কার। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে।